সায়েন্স, বাট সে কি অনার্স? ওদের রুলস এর শুরুতেই লিখে আছে অনার্স হতে হবে, ফাইনাল ইয়ার মানে পাস করাটা প্রিফারেবল। আমাদের যখন ভর্তির জন্য বলেছে যে 31 জন পাস করেছে, বলা হয়েছে যে আগে ভর্তি নেবেন যারা পাস করে গেছে তাদের, যদি সিট ফাঁকা থাকে দেন ফাইনাল ইয়ার। বুঝতে পেরেছেন? না, সিট ফাঁকা না থাকলে তাদের নেওয়া যাবে না। এলআইসিটি, আইসিটি ডিভিশন। হ্যাঁ, কোশ্চিনটা করেছে হচ্ছে আর্নস্ট এন্ড ইয়াং। ওইটাই ওরাই করেছে। হ্যাঁ, ওই ইন্ডিয়ান সাইট, ইন্ডিয়ানই সবকিছু। ওই কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়াতে বেস্ট বলবো যে আমাদের বাংলাদেশে যারা অপারেশন করছে তারা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হচ্ছে। বুঝতে পেরেছেন? হেড অফিস ওখানে। বাট আর্নস্ট এন্ড ইয়াং সারা বিশ্বে আছে, এটা একটা কনসালটেন্সি ফার্ম। বুঝতে পেরেছেন? আর্নস্ট এন্ড ইয়াং হচ্ছে কনসালটেন্সি ফার্ম। ওই কনসালটেন্সি ফার্মের আন্ডারে আপনাদের ইয়ে করতে হবে, মানে ওরা এই প্রজেক্টটা রান করাচ্ছে আইসিটি ডিভিশনের হয়ে। আইসিটি ডিভিশন হচ্ছে ওই বাংলাদেশ গভর্নমেন্টের যে আইসিটি ডিভিশন, এদের অর্থায়ন দিচ্ছে হচ্ছে আবার ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এরা। বুঝতে পেরেছেন? আপনারা ফ্রি করছেন বলে এই না যে আমরা ফ্রি পড়াচ্ছি। আর্নস্ট এন্ড ইয়াং ফ্রি কাজ করছে, তাদের পেমেন্ট নিচ্ছে, আর্নস্ট এন্ড ইয়াং আমাদের পেমেন্ট দিচ্ছে। বুঝতে পেরেছেন? ভর্তির জন্য আমি বলে দিব একটু। আমরা মাঝের জায়গা পর্যন্ত মাস্টারিং করেছিলাম। রিপিট করছি যে গতদিন পর্যন্ত যেটা হয়েছিল, আমাদের এই টেমপ্লেট মানে কোঅর্ডিনেটর ইনস্টল করার পর, কোঅর্ডিনেটরের পর থেকে বলছি, কোঅর্ডিনেটর ইনস্টল করার পর আমরা দুইটা টেমপ্লেটকে ফ্রন্ট এন্ড মাস্টারিং করেছি, এবং মাস্টারিংটা শেখার জন্য দুইটা টেমপ্লেট চেঞ্জ করে স্লাইসিং করে মাস্টারিং ইস্যুগুলো রপ্ত করেছি। এরপর লাস্ট ডেতে আমরা অ্যাডমিন প্যানেল বানানোর জন্য চেষ্টা করেছি। অ্যাডমিন প্যানেল ডোমেইনের পরে অ্যাডমিন লিখলে অ্যাডমিনের বক্স আসা, এবং অ্যাডমিন বক্সে প্রেস করার, লগইনে প্রেস করার পর ড্যাশবোর্ড আসা, এবং মাঝখানে মাস্টারিং করার কাজটা করি। তোমার এটাও মাস্টারিং, রাইট? এখন আমাদের যেটা করতে হবে, যে আমাদের যে প্রজেক্টটা ডেফিনেটলি আপনাদের কাছে আছে, আমাদের যে ডেটাবেসটা বানানো হয়েছিল না, মনে আছে? পিএসপি মাই অ্যাডমিন। এই ডেটাবেসের মধ্যে আপনারা যেটা করবেন, এই যে টিবিসিআই 18 ই কমার্স, এই ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করবেন টিবিএল অ্যাডমিন নামে। আমরা টেবিল তৈরি করব টিবিএল অ্যাডমিন নামে, ঠিক আছে? অ্যাডমিন আইডি থাকবে, এটাকে ইন্টিজার, আপনি অ্যাডমিনের আইডি ইন্টিজার লাইক 3 দেবেন, ঠিক আছে? অ্যাডমিন নেম আপনি ভার্কার 50 দিলেন, তারপরে হচ্ছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এটা ভার্কার হচ্ছে 100 দিলেন। অ্যাডমিন পাসওয়ার্ড ভার্কার 32, অ্যাক্সেস লেভেল টাইনি ইন্টিজার 1। এই হচ্ছে টেবিল হবে। এই টেবিলটা আপনারা ক্রিয়েট করে ফেলেন। আমরা আলোচনায় আসি। আই হোপ যে আপনারা টেবিলটা তৈরি করে ফেলেছেন। আমরা টিবিএল কি আসে নাই, কি অনেক সময় ডিস্টার্ব করে আমার সাথে। আচ্ছা, টিবিএল অ্যাডমিনের যে টেবিলে কয়টা টেবিল ফিল্ড? 1 2 3 4 5। তাহলে আমি 5টা কলামের সহকারে একটা টেবিল তৈরি করি। গো প্রেস করেছে। কি নাম ছিল? অ্যাডমিন আইডি। স্পেলিং গুলো দেখবেন। ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট,
ঠিক আছে, অ্যাডমিন আইডি, তারপরে আছে কি আমার অ্যাডমিন আন্ডারস্কোর নেম, এটা আমরা ভার্কারে চেয়েছিলাম, ভার্কারে বলেছিলাম কত 50, তারপরে হচ্ছে অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, এটাকে আমরা ভার্কারে বলেছিলাম কত 100, তারপরে হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড 32, আর কি বলেছিলাম অ্যাক্সেস লেভেলটা আমি বলেছিলাম টাইনি ইন্টিজার, যার লেন্থ বলবো 1, সো একটা ভ্যালু দিয়েই হবে। এটা লেভেল বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের সাইটে কয়েক ধরনের অ্যাডমিন আসতে পারে। একজন হচ্ছে মেইন অ্যাডমিন, সবকিছু পাবে, তার নিচের লেভেল যে আছে সে সবকিছু পাবে না। আমি এই লেভেল দিয়ে সেটা ম্যানেজ করতে পারবো, যে লাইক আমি বলছি যে যার অ্যাডমিন পাওয়ার সুপার পাওয়ার, রাইট, তার ভ্যালু 1, তার চেয়ে কম পাওয়ার তার ভ্যালু 2, তার চেয়ে কম পাওয়ার তার ভ্যালু 3, যার ভ্যালু 2 দিয়ে সে ঢুকবে তখন সে হয়তো মনে আমার 10টা ফিচার আছে তার মধ্যে সে 8টা পাবে, 2টা পাবে না, বাট সে যে মেইন সে 10টা ফিচারই পাচ্ছে, যে দ্বিতীয় লেভেলে আছে সে 8টা পাচ্ছে, যে তৃতীয় লেভেলে আছে সে 5টা পাচ্ছে। মানে বেসিক্যালি সাইটের ওনার যেভাবে চাইবে সফটওয়্যারটা বানানোর সময় সেভাবেই বলা থাকবে যে অ্যাকাউন্টস অফিসার তার ওই ডেভেলপারদের ম্যানেজ করার জন্য যে ফিচার গুলো সেটার দরকার নেই, দরকার আছে সে অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্টের কাজই দেখবে। বুঝতে পেরেছেন? যে শুধু অর্ডার নিয়ে কাজ করে তাকে তো প্রোডাক্ট অ্যাড করতে দেওয়ার দরকার নেই, দরকার আছে আমাদের ই কমার্সে সে অর্ডার পার্টটাই দেখবে। এটা বুঝতে পেরেছেন? যারা ডেলিভারি পার্সন তারা ডেলিভারি পার্টটাই দেখবে, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছে তারা প্রোডাক্টের পার্টটাই দেখবে। আলাদা আলাদা ইউজার, যিনি সুপার অ্যাডমিন সে সবকিছুই তদারকি করতে পারবেন। সেই জন্যই লেভেলটা দেওয়া হয়ে থাকে। কোন টাইপ? টাইনি ইন্টিজার, সবচেয়ে ছোট ইন্টিজার যার ভ্যালু 1 দিলে কয়টা লেভেল নেওয়া যাবে? 0 1 2 3 4 5 6 7 8 9 10টা ভ্যালু নেওয়া যাবে। 1 ইন্টিজার মানে কি 10 ভ্যালুস, 2 ইন্টিজার মানে কি 100 ভ্যালুস, 3 ইন্টিজার মানে কি 1000 ভ্যালুস, 0 to 999, তার মানে কি একটা করে নাম্বার বাড়বে, একটা করে ডিজিট বাড়া মানে কি হিউজ নাম্বার বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমার টেবিল তৈরি হলো। ফার্স্ট অ্যাডমিন যেহেতু সে লগইন করবে, অ্যাডমিনের লগইনের জন্য কি এখানে এই জিনিসটা কি ডিফল্ট আকারে সেট করতে হবে নাকি যে আপনার যখন লগইন অ্যাডমিনটাকে ডিফল্ট আকারে সেট করে দিতে হবে? হ্যাঁ, প্রথম অ্যাডমিন তো ডেটাবেস থেকেই অ্যাড হবে। ফার্স্ট অ্যাডমিন অলওয়েজ ডেটাবেস থেকে অ্যাড হবে। প্রথম অ্যাডমিন সে লগইন করে ঢুকবে, পরে সে অ্যাডমিন নিজে থেকে তৈরি করতে পারে। যদি সে নিজে থেকে করে সে তো ডাটাবেসে যাবে না, তখন হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে তাকে না, অ্যাডমিন প্যানেল থেকে তাকে সিস্টেম করে দিতে হবে, যে তাকে অ্যাডমিন প্যানেল থেকে ইউজার অ্যাড করতে দেয়া হচ্ছে। বাংলাদেশ নাকি অল আউট হয়েছে 220 রানে। ও, ওদের আবার 53 উইকেট, ভেরি গুড, ভালোই তো করছে। 11টা ব্যাটসম্যান নিয়ে কি লাভ হচ্ছে? বুঝতে পেরেছেন? যাই হোক, এখন দেখেন আমাদের টেবিলে আমি কিছু ডাটা ইনসার্ট করবো ইচ্ছে করে। ডাটা ইনসার্শনের জন্য আমি 2 লেভেলের ডাটা ইনসার্ট করব। আইডিটা দেওয়ার দরকার নেই, আমি কি অটো ইনক্রিমেন্ট বলেছি না, প্রাইমারি কি অটোমেটিক বাড়বে। অ্যাডমিনের নেমটা এমডি শফিউল আলম, ইমেল অ্যাড্রেস topu1826@gmail.com, অ্যাডমিনের পাসওয়ার্ড 6টা 1 দিলাম ইজিলি মনে রাখার জন্য। বাট ডেটাবেসে যখন এই বিশেষ করে পাসওয়ার্ড ডেটাগুলো থাকবে তখন এটাকে সিকিউর করে রাখার জন্য এনক্রিপ্ট করে ফেলা হয়।
দুইটা ডেটাবেসের ফাংশন আছে, MD5 একটা আর SHA1 আরেকটা, SHA1 বলা হয়। মানে এই ডাটাগুলোকে হিজিবিজি ক্যারেক্টার বানিয়ে ফেলবে। MD5 যাই দেন তাকে 32 করবে। এই কারণে আমাদের পাসওয়ার্ডের লেন্থ কত দেওয়া হয়েছে? 32। বুঝতে পেরেছেন? আর SHA1 42, রাইট? এই কারণে যদি আমরা SHA1 ইউজ করি তখন ডেটাবেসে লেন্থ দিতে হয় 42। এখানে ভুল হয়েছে, একটু খেয়াল করেন, ইন্টিজার টাইপ হয়েছে। এটা মানে কি হিউজ জায়গা দখল করবে সে ডেটাবেস, এটা ভার্কার দিয়ে দিবে। আমরা ভুল করে ইন্টিজার দিয়েছি, এটা চেঞ্জ করে ফেলবে। আর এক্সেস লেভেলটা আমি 1 বলছি, ফর এক্সাম্পল যে আমি 1 সুপার অ্যাডমিনের জন্য রাখছি, 2 তার লেভেলটা কম অ্যাডমিনের জন্য রাখছি। না 1 দিলে আমি প্রোগ্রাম করব, 2 দিলে আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল করব, প্রোগ্রামিং এর উপরে নির্ভর করব। হ্যাঁ, যে আমি কোন প্রসেসে যাচ্ছি, এই ভ্যালুটা সেরকম কোনো কিছু ক্যারি করে না যে 0 সবচেয়ে বেশি, 1 তারপর 2। আমি যেভাবে প্রোগ্রাম করব তার উপরে নির্ভর। একজন 32 ডিজিট রিটার্ন করে, একজন 42। তাদের ভেতরে মেকানিজমে চেঞ্জ আছে, ঠিক আছে, ভেতরকার মেকানিজম। যাই বানাবে 32 তে বানাবে। ওকে, আমি এর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 এবং একেও আমি MD5 করে রাখছি। এতক্ষণ তাহলে কি নিয়ে লেকচার দিলাম? হ্যাঁ, MD5 নিয়েই লেকচার দিলাম কিন্তু। হ্যাঁ, যে MD5 হচ্ছে একটা ফাংশন ডেটাবেসের, ওকে আপনি যাই দেন সে 32 ডিজিট হিজিবিজি ক্যারেক্টার রিটার্ন করবে। এর এক্সেস লেভেল আমি দিচ্ছি 2 দিয়ে সেভ করে দিলাম। নিজে আউট অফ বাউন্ডারি বলে দিয়েছে, এনক্রিপ্ট করতে পারে নাই। খেয়াল করেছেন? কেন ক্রিয়েট হবে না? আমি টেবিলটাকে একটু অল্টার করি। আমি জাস্ট এই পাসওয়ার্ডের এই ফিল্ডটাকে চেঞ্জ করে আমি ভার্কার করে দেই, ঠিক আছে? এটা কত কি হবে? ভার্কার হবে। 32 ইন্টিজার হয় না। হ্যাঁ, মানে ইন্টিজার 32 লেন্থের কখনোই হয় না। আপনার কি ডেটাবেসই ক্রিয়েট হচ্ছে না? আচ্ছা, আমি ভ্যালুগুলো পুট করে নেই, তারপরে আসছি। তার আগে যে ডাটাবেসগুলো ক্রিয়েট করতে হয় ওইগুলো ডিলিট করব কিভাবে? ডেটাবেস নাকি কি ডিলিট করবেন আপনি? অতিরিক্ত ডাটাবেস যেগুলো ডিলিট করা অপশন নিচে লেখা আছে, অপারেশন থেকে এসে সেটিং ডিলিট করে অপারেশন ওখান থেকে কাজ করতে হবে। এই MD5 না? অ্যাডমিনের নেম আমরা কি বলছি? MD শাহিল আলম তালহা, shahil.alam@gmail.com। পাসওয়ার্ড কি হবে? 1 2 3 4 5 6। এটাও কি হবে? MD5। তারপরে হবে এক্সেস লেভেল 2। গো দিলাম। তাহলে এখন যে আমাদের টেবিলটা আসে, টেবিলটাতে কি হলো? শফিল আলম, এক্সেস লেভেল 1 আর 2। পাসওয়ার্ড গুলো দেখেছেন? হিজিবিজি ক্যারেক্টার, রাইট? আপনার টেবিল তৈরি হয়েছে? টেবিল না ডেটাবেস? আপনার প্রবলেম কোথায়? কি প্রবলেম দেখাচ্ছে? দাঁড়ান, কি এররটা কি আসছিল? স্যার এখানে একটা ফাইনালি যাওয়া কি লেখা কি একই কি এগুলো ইউজ করা যায়।
লিখেছিলেন? admin name worker তারপর admin email address এটা কি হবে worker তারপর admin underscore password এটা worker worker 32 আর হচ্ছে access 11 এটা হবে tiny integer কত হবে ভ্যালু 1 কোথাও ভুল করেছিলেন আপনাদের ছোট ছোট ভুল করা একটা নিয়ম আর কি আচ্ছা এবার আসি আমরা আমাদের পরবর্তী অ্যাকশনে অ্যাকশনটা হচ্ছে এরকম যে যাতে এই হিজিবিজি দেখে কেউ বুঝতে না পারে আসলে এটা কি দেয়া হয়েছে না এটা আপনাকে যদি দেওয়া হয় যে আপনি দেন আপনি মনে রাখতে পারবেন সে তারটাই দেবে বাট আমরা আবার MD5 এ কনভার্ট করে ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাবো বুঝতে পেরেছেন ডেটাবেস চুরি হয়ে গেলেও যেন কেউ বুঝতে না পারে যে ওই ইউজারের পাসওয়ার্ড কি ছিল ডেটাবেস চুরি করে কখন হ্যাক করার জন্য সাইট চুরি করে কি কোনো লাভ আছে কেউ যদি ফেসবুক চুরি করে আবার আরেকটা সাইটে তোলে কি পপুলার হবে ফেসবুক তো ফেসবুকই পপুলার কি কারণে facebook.com এর কারণে ওর অ্যাপ্লিকেশন ওরকম অ্যাপ্লিকেশন কি কেউ বানাতে পারবে না বিল গেটসের টাকা নাই হ্যাঁ বাংলাদেশের কারোর টাকা নাই যে এরকম বানাতে পারবে না বুঝতে পেরেছেন তো যদি কেউ ব্যাঘাত ঘটাতে চায় তার কনভার্ট করে নেবে ডাটাবেস চুরি কনভার্ট করে নেবে কি দিয়ে কনভার্ট করবে কিভাবে বানাবে ওই ধরনের টুল এখনো তৈরি হয়নি সফটওয়্যার হ্যাং হয়ে যাবে কম্পিউটার হ্যাং হয়ে যাবে সুপার কম্পিউটার কিনতে গেলে ওই হ্যাকার তখন ওই এর চেয়ে বেটার কিছু করতে পারবে বুঝতে পেরেছেন সুপার কম্পিউটার ছাড়া 32 ডিজিটকে কনভার্ট করে রিয়েল টেক্সট পাঠানো সম্ভব না সুপার কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রামিং যে কেউ বানাতে পারে যে লাইক আমি এটা দিব আমাকে স্ট্রিং রিটার্ন করবে বাট ওই স্ট্রিংটা যেটা ভ্যালিড স্ট্রিং এটা রিটার্ন করতে যে কত কিছু রান করাতে হবে ওর জন্য যে সুপার কম্পিউটার দরকার সেটা কিন্তু তার সামর্থ্য হবে না থাকতেই পারে আমরা হয়তো জানি না থাকতেই পারে বানাতেই পারে এত মানুষ না বানানোটাই তো বলবো অন্যায় হবে হ্যাঁ মানে না বানাতে পারলেই বলা হবে যে মানে তারা অন্যায় করেছে বুঝতে পেরেছেন 150 কোটি মানুষের দেশ হাই লেভেল প্রোগ্রামিং যেটা আচ্ছা এখন আসি এখানকার হিসেবে যে আমি এখান থেকে ইনফরমেশন দিব এই ইনফরমেশনটা ডেটাবেসের সাথে চেক হবে চেক হওয়ার পর যদি ডাটা খুঁজে পাই দেন লগইন হবে আদারওয়াইজ লগইন হবে না ঠিক আছে তো ওই কাজটা আমরা একটু হাত দিব আর কি বাট এখানে একটা ইস্যু আছে যে লগইন আমি যখন লগইন প্রেস করছি একটু খেয়াল করেন এই জায়গাটা একটু বুঝতে হবে যে আমি লগইন প্রেস করছি আমার অ্যাডমিন লগইন চেক ফাংশন থেকে একটা পেজকে লোড করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড ওয়ে না অ্যাডমিনে যখন আমি আসব তখন এখানে এরকম লেখা থাকবে যে লাইক
সুপার অ্যাডমিন অথবা সুপার অ্যাডমিন, ঠিক এভাবে। বুঝতে পেরেছেন? যে আমি যখন ভেতরে ঢুকে যাব তখন এখানে আসবে কি সুপার অ্যাডমিন হিসেবে। তো ইউআরএলটাও অনেক কিছু মিন করে, কারণ আমাকে এই জায়গাটা সিকিউরিটি এনশিওর করতে হবে যে লগ ইন করার পর আপনি এখানে আসবেন, এটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। যে কেউ সুপার অ্যাডমিন লিখলো লগ ইন হয়ে যাবে, সেটা করা যাবে না। বুঝতে পেরেছেন? সো আর ইউআরএলটা ওভাবে রাখা যাবে না। তো এর জন্য আমাদের আগে ফার্স্টে যে কাজটা করতে হবে, এই কাজটা একটু সেরে নিতে হবে। আমরা কি বলেছি, টিটিসিআই ব্যাচ 18 নাকি সিআই ব্যাচ 18 ই কমার্স। আমরা যখন লগ ইন নিয়ে কাজ করেছি ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে বা আচ্ছা অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন লগ ইন, এখান থেকে আমরা একটু খেয়াল করি যে যখন লগ ইনে হিট করা হচ্ছে, আমরা যখন লগ ইন হিট করছি ফর্মের অ্যাকশনে বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম অ্যাডমিন আর ফাংশনের নাম অ্যাডমিন লগ ইন চেক, তো সেখানে চলে যাচ্ছে। সো কন্ট্রোলারে গিয়ে অ্যাডমিন কন্ট্রোলারে আমরা অ্যাডমিন লগ ইন চেক পাচ্ছি, এখান থেকে একটা পেজকে লোড করে দিচ্ছি। বেসিক্যালি এই কাজটা করা যাবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখান থেকে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে চলে যাব, সুপার অ্যাডমিন কন্ট্রোলার এই পেজটাকে লোড করবে, তাহলে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে সুপার অ্যাডমিন কন্ট্রোলারকে লোড দিব কিভাবে? রিডিরেক্ট নামে একটা ফাংশন আছে, এটা কোঅর্ডিনেটরের নিজস্ব ফাংশন, রাইট? শুধু নাম দিতে হয়, কন্ট্রোলারের নাম সুপার অ্যাডমিন, যদি ফাংশনের নাম স্ল্যাশ দিয়ে ফাংশনের নাম, রিডিরেক্ট অটোমেটিক তার সামনে বেস ইউআরএলটা বসিয়ে নেয়, যে http লোকাল হোস্ট দেন বাকি যেগুলো আছে সব বেস ইউআরএল এর সাথে বসিয়ে নেয়। তো রিডিরেক্ট সুপার অ্যাডমিন থেকে এই পেজটাকে লোড করব, তার মানে এই কোডটুকু এখানে না রেখে সুপার অ্যাডমিনের যে ইন্ডেক্স ফাংশন আছে সেখানে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো আমাকে সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা বানাতে হবে। সো কন্ট্রোলারের মধ্যে থেকে নতুন করে আমি একটা পিএসপি ক্লাস নিচ্ছি, সুপার অ্যাডমিন, এটা স্মল লেটারে দেই। সুপার অ্যাডমিন নামে আমি একটা, বলেন, ক্লাসের নাম সবসময় বড় হতে হয়, বাট ক্লাসের যে ফাইল নেম সেটা কি বড় হতে হবে? হ্যাঁ, কোঅর্ডিনেটর 3 তে এটা ম্যান্ডেটরি। তো সুপার অ্যাডমিন ক্লাস নামে একটা ক্লাস হলো। এখানে এসে প্রত্যেকটা ক্লাসে কি করা আছে একটু খেয়াল করেন। অ্যাডমিন ক্লাসে যখন বানিয়েছিলাম তখন এই লাইনটা বলেছিলাম না যে কন্ট্রোলারকে সিকিউর করার জন্য এই লাইনটা সব সময় দিতে হবে। সো পিএসপি সিনট্যাক্স এর পর এই লাইনটা আমরা বসিয়ে দিলাম কপি করে। 2 হচ্ছে যে কন্ট্রোলার অলওয়েজ কি করবে, এক্সটেন্ড করবে। কাকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলারকে। সিআই কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার দাঁড়িয়ে গেল। এখন এর ভেতরে আমি একটা পাবলিক ফাংশন লিখব যার নাম হচ্ছে ইন্ডেক্স। বুঝতে পেরেছেন? পাবলিক ফাংশন লিখব যার নাম হচ্ছে আমার ইন্ডেক্স। এখন ইন্ডেক্স ফাংশনের মধ্যে থেকে আমি এই পেজটাকে লোড করে দিব, যাকে আমি চাচ্ছি যে ড্যাশবোর্ড কন্টেন্ট সহ আমার অ্যাডমিনের মাস্টার, রাইট? দেখেন তখন আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়।
যদিও আমি আসবো ফর্ম থেকে কোথায়, অ্যাডমিন লগইন চেকে। অ্যাডমিন লগইন চেকে ঢোকার পর আমি চলে যাব কোথায়, রিডিরেক্ট করে চলে যাব সুপার অ্যাডমিনে। এটাকে রিডিরেকশন বলা হচ্ছে। হ্যাঁ, রিডিরেক্ট করে চলে যাব সুপার অ্যাডমিনে। সুপার অ্যাডমিন একটা কন্ট্রোলারের নাম। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে এসে শুরুতে এক্সিকিউট হবে কোনটা, ডিফল্ট ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্স কি অটো রান করে না? সো অটোমেটিক ইন্ডেক্স রান হয়ে যাবে, আমার পেজটা ওপেন হয়ে যাবে, ইউআরএলটাও দেখা যাবে। লেটস চেক যে এটা কাজ করছে কিনা। অ্যাডমিনের পর আমি যখন লগইন করছি, খেয়াল করেন সুপার অ্যাডমিন স্ল্যাশ, এই যে ডট এইচটিএমএল বসে গেছে, এই স্ল্যাশটা ম্যান্ডেটরি না, এই স্ল্যাশটা আমরা দিব না। যদি কোনো ফাংশনের নাম হয় তখন ফাংশনের নাম দিব, তারপরে আর পরবর্তীতে কোনো স্ল্যাশ দিব না। বুঝতে পেরেছেন? তো যেহেতু আমার ফাংশন থাকবে না, তখন আমি সরাসরি স্ল্যাশ বাদ দিয়ে দিতে পারি না। হ্যাঁ, ওই যে ওখানে সেট করে দেওয়া হয়েছে না, এই কারণে ওইটা অটোমেটিক চলে আসছে। এইবারকার করণীয়টা কি? এইবারকার করণীয় হচ্ছে যে আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড নিব, সেটা এখন এখান থেকে ধরতে পারতে হবে। এই অ্যাডমিন লগইন চেকে এসে ওই দুইটা ভ্যালু আমি রিসিভ করব ফার্স্ট। বুঝতে পেরেছেন? তারপরে আমি যখন এই এমভিসি ডিজাইন প্যাটার্ন বলছিলাম, আমি বলেছিলাম কি এম নামে একটা বিষয় আছে না, মডেল, ওটা একটা ক্লাস। সো আমাদের একটা ক্লাস বানাতে হবে, মডেল ক্লাস, অ্যাডমিন মডেল ক্লাস। তার কাছে ওই ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাবো, সেখানে গিয়ে ডেটাবেজে চেক করব। চেক করার পর আমি যা রিটার্ন করব তার উপরে এখান থেকে ডিসিশন নিব যে আমি লগইনের, আমি ড্যাশবোর্ডে যাব নাকি আমি আবার লগইন পেজে যাব। ড্যাশবোর্ডে কখন যাব? যদি ভ্যালিড হয়। যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড হয় তাহলে আমি ড্যাশবোর্ডে যাব, আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড না হয় আমি লগইন পেজে চলে যাব। বুঝতে পেরেছেন? তখন একটা মেসেজ দিতে হবে যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হয়েছে, কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড দাও। আদারওয়াইজ যদি বারবার আপনি ভুল করছেন বাট অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটা মেসেজ দিচ্ছে না, তখন আপনি বলবেন যে পচা সাইট, কাজই করে না। বাট যদি মেসেজটা দেয় তাহলে আপনি আপনার ভুলটা শুধরে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? তো সফটওয়্যারে মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট কাজ বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইদানিং কি দাড়ি রাখা স্টাইল হয়েছে নাকি? হ্যাঁ, স্টাইল হয়েছে মনে হচ্ছে। আমি আপনাদের দেখে বলছি না, আশপাশে অনেক দেখছি। হ্যাঁ, বাট মানে দুঃখের বিষয় হচ্ছে যে দাড়ি রাখার কিন্তু নিয়ম কানুন আছে কিছু। হ্যাঁ, আমরা পাশ্চাত্যকে ফলো করছি, তারা যেভাবে দাড়ি রাখে এই পাশটুকু কেটে এদিকে লম্বা করে দেয়, ওই স্টাইলটা। হ্যাঁ, এভাবে সামনাসামনি। ওই যে একজনকে দেখেছিলাম আমি অনেক আগে, ওই WWW, ওই যে TNA হয় না, হ্যাঁ, Raw 1, ওটাতে একটা ছিল, ওদেরকে ফলো করা হচ্ছে। তার মানে ওই যে খ্রিস্টানদের ফলো করা হচ্ছে, ওদের দাড়ি রাখার স্টাইল, ইন্ডিয়ানদের দাড়ি রাখার স্টাইল। ইন্ডিয়ানরা দেখেন ওরা কিভাবে দাঁড়িয়ে রাখে, আর মুসলমানদের দাঁড়িয়ে রাখার স্টাইল দেখেন ওরা কিভাবে দাঁড়িয়ে রাখে। ওয়ে আছে। বুঝতে পেরেছেন? অনেকে ভুল করে বসে, ইনফরমেশন নেই, মানে বেসিক্যালি তারা জানে না বলে এই ভুলটা করছে। জানে না বলে এই ভুলটা করছে। আমাদের দেশে অনেকেই আছে দাঁড়িয়ে রাখছে, বাট ওকে কিন্তু শেপে নিয়ে রাখছে না, গোফট ঠিকঠাক করে রাখছে না। আমাদের কিছু মিডিয়া পার্সোনালিটিস কিছুদিন আগে, মানে কিছুদিনে দেখতে পাচ্ছি মিডিয়াগুলোতে, তারা দাঁড়িয়ে রাখছে বাট এমন ভাবে ইন্ডিয়ান স্টাইল। ইন্ডিয়ান স্টাইল এটা। হ্যাঁ, হিন্দুদের যে স্টাইলটা যেটা বলা হয়, ওরাও দাঁড়িয়ে রাখে কিন্তু, বাট ওদের মতো করে। বাট একটা নিয়ম কানুন আছে। খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখছে ইদানিং, বাট ওরা বেসিক্যালি মানে ইয়ে করতে চাচ্ছে আর কি, মানে ইয়াং জেনারেশনকে ডিমোটিভেট করে, মানে কিছু সিকিউরিটি সল্ট দেওয়ার মতো না, সিকিউরিটি সল্ট বলতে বলতে কিছু মিক্সচার করে দিলাম, আস্তে আস্তে এটা মিক্সড হয়ে টোটাল এন্টায়ারলি চেঞ্জ হয়ে যাবে। যাতে মানে
ভালোর দিকে না গিয়ে সে আস্তে আস্তে করে খারাপ দিকে চলে যায়, আস্তে করে পুশ করে। এদের পলিসি খুবই খারাপ, বুঝতে পেরেছেন? ওরা একবারে ইয়ে করে না, ওরা ছোট করে ছাড়ে, আস্তে আস্তে করে পয়জন দিতে থাকে। স্লো পয়জনিং যে কনসেপ্টটা ওই ব্রিটিশ আমল থেকেই এসেছে। ওই সময়কার যত নেতা খেতা মারা গেছে সব স্লো পয়জনিং এ মারা গেছে, একবারে পয়জন দিত না। তারা জেলের মধ্যে কখনোই মরে নাই, জেলের বাইরে এসে মরে গেছে। জেলে মরলে কি ক্ষতি না তাদের? এখন সেটা, এই ট্রেডিশন এখনো মোটামুটি সাবকন্টিনেন্টে চালু আছে। এই কারণে দেখেন না যে কোনো একজন ছাড়া পেলে দ্রুত চলে যায় কি মাউন্ট এলিজাবেথে আমাদের দেশে, খেয়াল করেছেন? কারণ একটাই, যাদের সামর্থ্য আছে তারা যায়, সামর্থ্য নেই তারা যায় না। ওরা শিখিয়েছে, আমরা শিখছি। বাই দ্য ওয়ে, জুকারবার্গের জ্বর কিন্তু ব্রিটিশ। ফেসবুক যেখান থেকে এসেছে তার সবকিছু ব্রিটিশ, যদিও আমেরিকান, এখন আমেরিকাতে আছে, অপারেশন সেখান থেকে হচ্ছে, বাট সে কিন্তু ব্রিটিশ। তার দাদারা কিন্তু আমাদের এই দেশ শাসন করে গেছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে নিজেদের। বাই দ্য ওয়ে, এখন আমরা এই কাজটা শিখি, অ্যাডমিন লগইনে। সিকিউরিটি অনেক পরের ইস্যু। দেখেন, এই যে দুইটা ইনপুট বক্স আছে না, আমাদের দুইটা ইনপুট বক্স আছে, এই দুইটার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন প্রোগ্রামিং করব বিশেষ কিছু নিয়ম কানুন আমরা ফলো করে রাখবো। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ফর্ম ফিল্ডের যে নামটা হবে, এই নামটা আর ডেটাবেসের যে নামটা সেটা সেম রাখতে হয়, ম্যান্ডেটরি না। এটা একেবারেই ম্যান্ডেটরি না, বাট এটা রাখাটা অত্যন্ত জরুরি। বুঝতে পেরেছি? স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে। তো স্ট্যান্ডার্ডের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে নেম হবে, আমি বেসিক্যালি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস তার কাছ থেকে নিচ্ছি। সো অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। আমরা কি জানি, ফর্মে কোনো কিছু হিট করলে ওই নামটাই চলে যায় পোস্টারেতে, তাই কিনা? আমরা তাই তো জানি, নাকি ভুলে গেছি সব? সম্ভাবনা আছে, হ্যাঁ সম্ভাবনা আছে ভুলে যাওয়ার, বাট অলিউল্লাহর মনে হয় মনে আছে, মানে কনফিডেন্টলি বলছে যে না এখানে ওইটাই দিতে হয়। বাকিদের মন টন মানে শুকনা হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে। মুস্তাফা তো এরকম হওয়ার কথা না, তাই না? অ্যাডমিন আন্ডারস্কোর পাসওয়ার্ড পেলাম। এই দুইটা ইনপুট বক্সের ভ্যালু আমাদের এখন রিসিভ করতে হবে, রাইট? আমরা নরমালি কি বলি, মেথড হিসেবে, ফর্মের মেথড হিসেবে কি দেওয়া আছে? পোস্ট। কখনোই এটা ইউজ করা যাবে না কোডিগনেটরে, রাইট? কোডিগনেটর গেট সাপোর্ট করে, ক্লিয়ার? অলওয়েজ কি হবে? পোস্ট। ওটা দরকার নেই, বলেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে যে টাইপটা টেক্সট, আমরা ইমেল অ্যাড্রেসটা আমাদের ইমেলে দিয়ে ওটা দিতে পারেন, নো ইস্যু। এটা নির্ভর করবে ডিজাইনের উপর, কন্টেন্ট ভ্যালিডেশন বা আদার্স। হ্যাঁ, আচ্ছা। না, এখন যখন আমি হিট করব এই দুইটা ইনপুট বক্সের ভ্যালু যাওয়ার কথা কোথায়? আমাদের অ্যাডমিন কন্ট্রোলারের এই ফাংশনে। এখান থেকে ধরতে হবে, ইমেল অ্যাড্রেসটা ধরতে হবে, পাসওয়ার্ডটা ধরতে হবে। কিভাবে ধরব? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ইকুয়াল, ধরার নিয়মটা হচ্ছে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক। আমরা যখন র প্রসেসে করি তখন এরকম করি, এভাবে লিখি। বাট ফ্রেমওয়ার্কে এটা অ্যালাউ করে না। কাজ করবে বাট এটা স্ট্যান্ডার্ড হবে না, ফ্রেমওয়ার্কের রুলস হবে না। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড হবে বাট ফ্রেমওয়ার্কের রুলস ফলো করে হবে না। তো এই ক্ষেত্রে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম, ফ্রেমওয়ার্কের নিজস্ব ক্লাস আছে, দিস ইনপুট, ক্লাসটার নাম হচ্ছে ইনপুট ক্লাস, দেন আন্ডারস্কোর পোস্ট। ইনপুট ক্লাসের পোস্ট ফাংশনের মাধ্যমে আমি তার ডাটাটা নিয়ে নিব। পোস্ট ফাংশনের প্যারামিটারটা কি? ওই ফিল্ডের নাম, অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল
ইমেল অ্যাড্রেস, ওই যে ফর্মের যে নামটা সেই নামটা এখানে বসবে, ফর্ম ফিল্ডের নামটা। তাহলে একইভাবে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ডটা নিয়ে নিব। নিলাম, এই দুইটা নিলেই তো হলো না। আমি আপাতত দেখি যে আমি যা নিচ্ছি সেটা ঠিক আছে কিনা। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, আমি ব্লক বন্ধ করে দিচ্ছি, এক্সিট মেরে দিচ্ছি, ঠিক আছে, যাতে রিডিরেক্ট না হয়। আসলেই এটা অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড যাচ্ছে কিনা। ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, 6টা 1 দিয়েছি, দেখি যাচ্ছে কিনা। যাচ্ছে, পেয়েছেন না? ইমেল অ্যাড্রেস পেয়েছেন, পাসওয়ার্ড পেয়েছেন। এখন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমাকে পাঠাতে হবে মডেলের কাছে। এই লিগেসি গুলো আমাদের ধরতে পারতে হবে, কার সাথে কে ট্যাগ হচ্ছে, কানেক্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? এই পার্টগুলো আমাদের একের পর এক ধরতে পারলে, একবার যদি ক্যাচ করতে পারি তাহলে আর কখনোই প্রবলেম হবে না। তো সময় বেশি লাগলেও এটা করার চেষ্টা করতে হবে, ভিডিওতে কনসেন্ট্রেট করতে হবে, কোথা থেকে কোথায় যাওয়া হলো। একবারে যদি আমি না পারি, না মনে রাখতে পারি, বারবার করে করব, মুছে দিয়ে আবার করব, মুছে দিয়ে আবার করব, ভিডিও টেনে টেনে প্রয়োজনে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, এটা ভালো হয়েছে। আবার মেইন ফাইলটা আবার করবেন, এটা আবার ভালো দিক। এবার আমাকে যেটা করতে হবে যে কন্ট্রোলার্স ফোল্ডারে কন্ট্রোলার থাকে, মডেলস ফোল্ডারে মডেল থাকে। ফোল্ডারটা বানানো আছে, ভেতরে কিছু নেই। বলতে পারেন যে ইন্ডেক্সটা আছে, এটা HTML ফাইল, এটা রিডিরেকশন ফাইল, কিছুই নেই। একটু খেয়াল করেন, ফরবিডেন, ডিরেক্ট অ্যাক্সেস ইজ ফরবিডেন। এই টেক্সটটা দেখাবে কখন? যখন কেউ স্ক্রিপ্ট চালিয়ে ঢোকার চেষ্টা করবে, তখন এই ফাইলটা অটো রান হয়ে যাবে, কারণ ইনজেকশন ফ্রেমওয়ার্কে সম্ভব না, রাইট? তো এটা অলওয়েজ থাকে, কন্ট্রোলারের মধ্যেও আছে, মডেলের মধ্যেও আছে। একটু খেয়াল করেন, এখানে ইন্ডেক্স, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে একটা একটা করে ইন্ডেক্স রাখা আছে সিকিউরিটির জন্য। তো মডেল ফোল্ডারে আমি একটা মডেল ক্লাস বানাবো, এখানেও ওই মিনিংফুল অবস্থাটা। আমাদের মডেলের নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর, ঠিক আছে। মডেলটা মানে অ্যাডমিন লিখলেও হতো, বাট মডেল লেখাটা স্ট্যান্ডার্ড নামের সাথে, যাতে বোঝা যায় এটা একটা মডেল। আচ্ছা, এই মডেল ক্লাসটা যেটা হবে, এখানে ওই লাইনটা যুক্ত করার কোনো দরকার নেই, কারণ মডেল অলওয়েজ হিডেন থাকে, ইউআরএল এ কখনোই মডেল যায় না। ওকে, এক্সটেন্ড করতে হবে কাকে? CI আন্ডারস্কোর নো, মডেলের জন্য মডেল, ঠিক আছে। কন্ট্রোলারের আলাদা ক্লাস কন্ট্রোলার, আর মডেলের জন্য আলাদা ক্লাস মডেল। CI আন্ডারস্কোর কন্ট্রোলার, CI আন্ডারস্কোর না, ওটা তো বললাম। আপনার প্রসেসরটা একটু স্লো, ফাস্ট করতে হবে। সেলেরন থেকে অ্যাটলিস্ট পেন্টিয়ামে নিয়ে আসেন, পেন্টিয়াম থেকে IA নিয়ে আসতে হবে, দেন 7 পর্যন্ত যেতে হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ছোট ছোট গেমস খেলবেন, যেটার স্টেট ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। স্টেট খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, আপনি বুঝতে পারেন, বাট একটু সময় নেয়, ক্যাচ করতে সময় নেয়। লাইক এটা বিশেষ করে এই কারণেও হতে পারে যে আপনি ছোটবেলায় অনেক বেশি কার্টুন দেখেছেন, 1 to 3, মানে 1 থেকে 3-4 বছর পর্যন্ত হয়তো অনেক বেশি কার্টুন দেখেছেন। আপনার সঙ্গে হিউম্যান বিংস রিয়াক্ট করে নাই সেভাবে, এই কারণে আপনার ব্রেনটা ক্যাচ করতে পারে খুব স্লো। বাচ্চারা কিন্তু কোনো কথা 3-4 বারের আগে বুঝতে পারে না, বয়স যদি 3 বছরের নিচে থাকে। সাধ্য নেই, আপনি 3-4 বার বলছেন, তারপরে না সে রিয়াক্ট করতে পারে, তারপরে ওটা 2.5-3 বছরের বেলায় রিয়াক্ট করে, ওটা বোঝেই না কথাগুলো। সেটা বুঝতে পেরেছেন? 3 থেকে 8, ওদের যে কোনো কথা বুঝতে 3 সেকেন্ড সময় লাগে। যদি ওয়েট না করে আরেকটা বলেন, প্রথমটা সে বুঝতেই পারবে না, মিনিমাম 3 সেকেন্ড। 1 থেকে 3 এটা ভ্যারি করে, যাদের ডেভেলপমেন্ট হয় তাদের উপরে এটা ভ্যারি করে।
বাট যখন 8-এর উপরে চলে যায় তখন ইনস্ট্যান্ট কথাগুলো সে ক্যাচ করতে পারে। যারা কম ক্যাচ করতে পারছে তার মানে এই না যে তার বুদ্ধি কম। বুদ্ধি এক জিনিস, ক্যাচ করতে পারে, ধরতে পারে আরেক জিনিস। এটা প্র্যাকটিস করলে এটা বাড়ানো সম্ভব। বুদ্ধিও কিন্তু প্র্যাকটিসেই বাড়ে। বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে যে কোনো একটা লিমিটেশনের কারণে কারেন্ট টাইমে যে কথাটা মানে তার ব্রেন পর্যন্ত পৌঁছচ্ছে না, এটা তার লিমিটেশন না। তার লিমিটেশনটা হচ্ছে যে তাকে প্রপার গাইড করা হয়নি। বিষয়টা বোঝাতে পেরেছি? লিমিটেশন কিন্তু ওর না, লিমিটেশনটা হচ্ছে যে তার ডেভেলপমেন্টটা ওই সময়টাতে মানে এরকম কেস কেন ঘটে, এরকম কেস ঘটে কখন, যখন সে কোনো একটা কিছুতে অধিক ইনভলভ থাকে খুব ছোটবেলায়। কার্টুন হতে পারে, যে কোনো কিছুতে, যে কিছু মানে এখন মেইনলি মানে মোস্টলি যে প্রবলেমটা দেখা দিচ্ছে বাচ্চাদের মধ্যে এরকম যে অবস্থাটা, এটা বলাই হচ্ছে যে অনেক বেশি ইউটিউব অথবা ওই কার্টুন দেখে দেখে তারা এরকম মানে ক্যাচ করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে। বুঝতে পেরেছেন? তো আপনাকে যেটা করতে হবে যে স্টেট চেঞ্জ হচ্ছে এরকম গেমস প্র্যাকটিস করতে হবে। খুব দ্রুত স্টেট চেঞ্জ করে, আপনাকে ডিসিশন নিতে হবে খুব দ্রুত। এমন গেমস খেলবেন না যে মানে মিট করে ডিসিশন নিতে হচ্ছে, চিন্তা ভাবনা করে ঠিক আছে ডিসিশন নিতে হচ্ছে, এরকম না যে স্টেট চেঞ্জ হচ্ছে। যে লাইক আপনি এই যে এখনো একটা গেমস কিন্তু খুব বেশি চলছে মোবাইলে, বিশেষ করে সাবওয়ে, রেলওয়ে, তাই না, ফুটপাথ, তারপরে হচ্ছে বস্তি, সবকিছু বের হয়ে গেছে। হ্যাঁ, ওগুলোর মধ্যে থেকে দৌড়াও, দরকার নাই। ওইটা অনেক সময় নেয়, ওইটা অনেক সময় নেয়, ব্যাটসম্যান অনেক সময় পায়, 22 গজে বল আসে, সো দৌড়ে আসে প্লেয়ার, অ্যাটেনশন থাকে। বাট এখানে ওগুলো অনেক বেশি ইনভলভ হতে হবে, আপনাকে মনোযোগ দিতে হবে, আপনাকে টার্গেট করতে হবে। আপনি খেলছেন ঠিক আছে, বাট আপনি 100 মিটার দৌড়ে বারবার ফেল করছেন, এটাতে ইমপ্রুভ হবে না। আপনাকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে হবে, ইমপ্রুভ করতে হবে প্রতিনিয়ত। খেলে তো সবাই, বাট হাই স্কোর ভাঙতে 1 বছর লেগে যায়, তাহলে কি ওটা কি খেলা হলো? যদি হাই স্কোর পরের বারেই না ভাঙে, তাহলে ওই খেলা খেলে লাভ কি? টাইম পাস ছাড়া কিছু? বলেন তো যে আমি ভুল বলেছি কিনা। যে কোনো একটা গেমস আপনি খেলছেন, আপনি পরের বারে অ্যাটেম্প করে পারলেন না, 3-4 বার পারলেন না, তার মানে কি পরের খেলা মানে কি আপনি টাইম পাস করছেন, আপনার কিন্তু উন্নতি হচ্ছে না। যদি আপনি হাই স্কোর করেন দেন না উন্নতি হয়েছে, আপনি পরের স্টেপে যান, খেলেন, কোনো সমস্যা নেই, খেলতে কোনো সমস্যা নেই, রাইট? বাট ইমপ্রুভ করতে হবে আপনাকে, আদারওয়াইজ খেলা ছেড়ে দেন। দেখি না আমরা দেখেছি দিনের পর দিন কম্পিউটার ওই সময় চলতো, লাইক এখনকার কম্পিউটার তো মানে কি বলবো, একটুতেই বাস্ট হয়, রাইট? আমরা যখন কম্পিউটারে 7-8 দিন কম্পিউটার বন্ধ হয় না, চলছে। বুঝতে পেরেছেন? তো কোন একটা গেম রান করা আছে, খাওয়া দাওয়া গোসল ইউনিভার্সিটি আবার গেম, খাওয়া দাওয়া গোসল ইউনিভার্সিটি আবার গেম, যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে। কম্পিউটার বন্ধ করা যাবে না, যে স্টেট শেষ হবে না, মিশন কমপ্লিট হবে না, এরকম ছেলেপেলেও দেখেছে। এরকম কোনো লাভ আছে কোনো কিছু? আপনি মিশন কমপ্লিট করে করবেনটা কি? বুঝতে পেরেছেন? কিছু নেয়ার চেষ্টা করেন, ওকে? কিছু থেকে কিছু নেন, যদি দিতে পারে নেন, আর না দিতে পারলে ফেলে দেন। বুঝতে পেরেছেন? তো আমাদের একটু স্মার্ট হতে হবে। স্মার্ট হলেই দেখবেন টিকে গেছেন, স্মার্ট না হলেই দেখবেন হারিয়ে গেছেন। আমরা বেসিক্যালি হারিয়েই যাচ্ছি। বাই দ্য ওয়ে, যেগুলো খেয়ে ফেলেছে না, আপনারা হারিয়ে গেছেন। উপায় এখনো আছে, ফেরত আসার উপায় আছে। স্মার্টফোন ইউজ করেন স্মার্ট হওয়ার জন্য, স্মার্টফোন ইউজ করেন স্মার্টনেসকে হারিয়ে ফেলার জন্য না। বুঝতে পেরেছেন? যেটা করতে পারেন, আপনার স্মার্টফোনে মেমোরি কার্ডের দরকার নেই, বের করে ফেলেন। আমারও তো ছিল, আমি ফেলে দিয়েছি, দরকার নেই, মেমোরি কার্ডের দরকার নেই, বাট স্মার্টফোনের দরকার আছে। এমন কিছু অ্যাপস আমি ইউজ করি যেটা আমার উপকারে আসবে, বাকিগুলো আমি ফেলে দিই বা আমি ইনস্টলই করি না, দরকার নেই তো আমার।
আমরা তো বুঝি যে এগুলো আমার সময় নষ্ট করছে, এগুলো আমার উপকার করছে, এটা তো বোঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে নাকি? আর যদি না দেয় তাহলে আপনি ওই ইয়েতে যে কাজ শুরু করেন। কোথায়? গুলিস্তান। বহুত টাকা, দেখি না। এখন তো জায়গা পাওয়া সহজ। কেন বলছি এখন গেলে জায়গা পাবেন, অন্য সময় আপনাকে বসতেই দেবে না। বুঝতে পেরেছেন? এখন না গন্ডগোল চলছে, কোনোভাবে যদি পজিশন ক্রিয়েট করা যায়। গন্ডগোল কেন হয় জানেন? নতুন নতুন পজিশন ক্রিয়েট করার জন্য। এর মধ্যেও অনেক কিছু চলে। নতুন নেতৃত্ব, নতুন জায়গা, নতুন ইনকাম, অনেক কিছু এর ভিতরে ইনভলভ। এই জন্যই গন্ডগোল। তো সুযোগ আছে এখন, পরে গেলে সুযোগ পাবেন না, আপনাকে কেউ বসতে দেবেন। দাম বেড়ে যাবে, জায়গার দাম বা অনেক কিছুর দাম। তো যেটা বলছিলাম যে যদি বোঝার ক্ষমতা তৈরি হয়ে যায় তাহলে আপনি কিন্তু নিজেই নিজেকে রেডি করে ফেলতে পারবেন। অনেক অ্যাপস এখন এসেছে যেগুলো বেসিক্যালি ইয়াং জেনারেশনকে বা এন্টায়ার জেনারেশনকে ধ্বংস করার জন্য, মানে একদম, মানে আমার পারমাণবিক বোমা লাগবে না, পারমাণবিক বোমার চেয়েও খারাপ কিছু অ্যাপস আছে। হোয়াটসঅ্যাপ, ভাইবার, তাই না? তারপরে ইমো, আরো কি কি যেন আছে। যথেষ্ট। হ্যাঁ, ফেসবুক যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় তাদের আপনি চিনেন, বাট হোয়াটসঅ্যাপ চিনেন না। এটা আপনি কন্ট্যাক্ট করছেন আননোন কারোর সাথে, সে আপনাকে যে বিপদে ফেলবে না আপনার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বুঝতে পেরেছেন? বাট আপনি হয়তো তার সাথে সব কিছু শেয়ার করছেন, আপনি তাকে দেখেনও নাই, চিনেনও না। ফেসবুকে তো অ্যাটলিস্ট তার হিস্ট্রি দেখা যায়, তার অ্যাকাউন্টে যে আমার সঙ্গে মেসেজ করছে তার প্রোফাইলে গেলে তার সম্পর্কে কিছু না কিছু জানা সম্ভব। বাট এইগুলোতে কোনো ইনফরমেশন জানা আছে আপনার? বাট আপনি তার সঙ্গে ভিডিও চ্যাট করছেন, অডিও চ্যাট করছেন, আপনি টাইপিং চ্যাট করছেন, বাট এই চ্যাট করে কোনো কিছু আপনি শিখছেন কিনা? শিখেন কোনো কিছু? টাইমটা কি হচ্ছে? কাজে লাগছে, তাই না? আমি কি বোঝাতে পেরেছি? যদি এইগুলো ইউজ করে ফেলেন না তাহলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় না দরকার আছে। এরকম করা উচিত, ছবি উঠবে, আপলোড হয়ে যাবে, মেমোরির দরকার নেই তো, রাইট? অটো আপলোড হয়ে যাবে, এটাই ভালো। মেমোরি একটু খুলে ফেলে দেখেন যে আপনার টাইম কতটা বেঁচে যায়। আপনি অফুরন্ত সময় পাবেন। এখন তো সবাই বিজি, তাই না? সবাই কিন্তু আপনারা বিজি, বাট মেমোরিটা খুলে ফেললেই সময় অনেকটা পেয়ে যাবেন, এটা কাজে লাগাতে পারেন। প্রপার কাজে লাগাতে পারেন। বাই দ্য ওয়ে, এখন আসছি, ক্লাস যেহেতু এর মধ্যে থাকবে কি ফাংশন, তাই কিনা? আচ্ছা, যখন মডেল ক্রিয়েট হয়, মডেলের ফাংশন গুলোকে ইউজ করার জন্য মডেলের কি করতে, যেহেতু ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট বানানো প্রসেসটা ফ্রেমওয়ার্কে খুবই ভালো, রাইট? 3টা প্রসেস করা যায়, বাট আমরা একটা শিখবো যেটা স্ট্যান্ডার্ড এবং ফলো করা হয়। 3টা শিখলে এলোমেলো লেগে যাবে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন, রাইট? মডেলগুলোকে আমরা শুরুতেই অবজেক্ট বানিয়ে ফেলি। মডেলগুলোর অবজেক্ট কনফিগের মধ্যে, অটোলোডের মধ্যে নিচের দিকে একটা লাইন আছে, অটোলোড মডেল। এখানে যখন আমি মডেলটা নাম লিখে দিব, মডেলটার নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর মডেল। তখন কি হবে? অটোমেটিক
এই মডেল এই নামেই একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তো আমি এটা যে কোনো জায়গা থেকে কল করতে পারি, ভিউ থেকে পারি, কন্ট্রোলার থেকে পারি, রাইট? আমাদের কল করতে হয় দুইটা জায়গা থেকে, কন্ট্রোলার থেকে অথবা ভিউ থেকে, বোথ, যে কোনো লোকেশন থেকে আমি অ্যাক্সেস নিতে পারি, কারণ এটা অটো লোডে আছে। আমি বাসা থেকে আসার সময় মোবাইল নিয়ে আসছি, আমার বাসায় ফেরত যাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন অটো লোড কি? বলেছিলাম না এরকম একটা কিছু, যে আপনার প্রয়োজনীয় কিছু নিয়ে আসবেন, লাইক মোবাইল সবচেয়ে প্রয়োজনীয়, আপনি বলেছিলেন, মনে আছে তাই না? তো এই অবজেক্টটা দিয়ে আমি সরাসরি মডেলকে অ্যাক্সেস করতে পারবো। সরাসরি মডেলকে অ্যাক্সেস করার জন্য এরকম লিখতে হবে, দিস admin আন্ডারস্কোর মডেল দেন ফাংশনের নাম, এটা আমাদের হাতে। আমি যে কোনো নামে ফাংশন লিখতে পারি, বাট ফাংশনের নামটা মিনিংফুল হতে হয়। admin login check info, কারণ আমাদের কন্ট্রোলারে ফাংশনের নাম কি অ্যাডমিন লগইন চেক, সেম নামে ফাংশন না দেয়াই ভালো। মডেলে দিলেও এরর আসবে না, বাট না দেয়াই ভালো, ইট ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ওকে, এজন্য আমি ইনফো বলছি, লগইন চেকের ইনফরমেশনটা সে চেক করে দেবে। প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি কি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, $admin পাঠিয়ে দিলাম। তার মানে কি সে সরাসরি চলে গেল, এখান থেকে চলে গেল কোথায়? এই ফাংশনের কাছে, অ্যাডমিন লগইন চেক। সে এক্সপেক্ট করবে যে এই নামে একটা ফাংশন আছে কোথায়? মডেলে, অ্যাডমিন মডেলে একটা ফাংশন আছে যার নাম কি অ্যাডমিন লগইন চেক ইনফো। তো যেহেতু আমি একটা ফাংশন কল করেছি এবং অ্যাড্রেস করেছি কাকে? অ্যাডমিন মডেলকে, সো ডেফিনেশনটা কোথায় হবে? অ্যাডমিন মডেলে। সো একটা পাবলিক ফাংশন তৈরি করব অ্যাডমিন লগইন চেক ইনফো নামে, পাবলিক ফাংশন। ঠিক আছে, ফাংশন আমি তৈরি করলাম অ্যাডমিন লগইন চেক ইনফো নামে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এনেছে। এইবার একটা কোয়েরি কোড লিখতে হবে এবং যার মাধ্যমে ডেটাবেজের চেকিং হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ফ্রেমওয়ার্কে একটা স্টাইল আছে কোয়েরি লেখার, যে স্টাইলে কোয়েরি লিখলে আমার ডেটাবেসটা কোন সার্ভার সেটা মানে এই সফটওয়্যারটার কোনো মাথা ব্যথা থাকবে না। যে কোনো সার্ভারে ডেটাবেস হলেই তার সঙ্গে সে কাজ করতে পারবে, কারণ পিএসপি মাইস্কুয়েলের সাথে কাজ করতে পারে, ওরাকলের সাথে কাজ করতে পারে, এমএস এসকিউএল এর সাথে কাজ করতে পারে, পোস্টগ্রির সাথে কাজ করতে পারে, ব্রেড ডেটাবেজের সাথে কাজ করতে পারে। বুঝতে পেরেছেন? মানে পুরোপুরি ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কোয়েরি ল্যাঙ্গুয়েজের মানে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে কোয়েরি লেখার ওই স্টাইলটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। সো এটা আপনি কোথা থেকে শিখবেন? অ্যাক্টিভ রেকর্ডস এর কোয়েরি লেখার স্টাইলটা শেখার জন্য আপনাকে ইউজার গাইডে যেতে হবে। একটা ফোল্ডার বলেছিলাম না যে প্রজেক্টের ভেতরে ইউজার গাইড বলে একটা বিষয় আছে, দেখিয়েও ছিলাম মনে হয়। লাইব্রেরিজ, ডেটাবেস, ডেটাবেস ক্লাস, ডেটাবেস রেফারেন্স, লাইব্রেরিজ এর মধ্যে না, ডেটাবেস রেফারেন্স এটা আলাদা করে রাখা হচ্ছে কারণ এটা নিজে একটা বিশাল লাইব্রেরিজ। এর ভিতরে দেখেন কোয়েরি বিল্ডার ক্লাস, ঠিক আছে? কোয়েরি বিল্ডার ক্লাস, এখানে ডাটা সিলেক্ট করা থেকে শুরু করে যত রকমের কোয়েরি কোড আছে সব কিছু এখানে আছে। এই যে আমি যদি ডাটা সিলেক্ট করতে চাই কিভাবে লিখবো? দিস টিপি গেট, টেবিলের নাম, সব ডাটা চলে আসবে দিস টিপি গেট, ঠিক আছে? স্পেসিফিক ভাবে আমি লিমিট দিয়ে দিয়েছি, সেই টেবিলের ডাটা চলে আসবে, 10 থেকে 20 চলে আসবে। গেট ফাংশন, ডিবি ক্লাসের গেট হচ্ছে ফাংশন। সো এখানে কোয়েরি লেখার বিশেষ কিছু স্টাইল আছে, যে সিলেক্ট ফিল্ডের নাম বলে দিব, তারপর গেট বলবো, ডাটা চলে আসবে। এই যে দিস টিপি সিলেক্ট ম্যাক্স এক্স, এস যদি
ম্যাক্স হয় মানে ম্যাক্সিমাম এজ যেটা সেটা চলে আসবে ডেটাবেস টেবিল থেকে। সো অনেক ভাবে কোয়েরি লেখার স্টাইল আছে, অনেক ফাংশন তৈরি করা আছে, আমরা এখান থেকে হেল্প নিতে পারবো। সো এভাবে লিখতে হবে দিস ডিবি সিলেক্ট, আমি বলছি স্টার সবগুলো কলাম, দিস ডিবি ফর্ম, হ্যালো হ্যাঁ আমি ক্লাস করব। আচ্ছা এখন আমরা ফাংশন বলছিলাম যে দিস ডিবি সিলেক্ট বলে স্টার, দেন দিস ডিবি ফর্ম হচ্ছে টিবিএল, ফর্মটার নাম কি টেবিলের নাম। হ্যাঁ ডেটাবেজের কানেকশন ভুলে যান, একবার দিয়েছেন আর জীবনে ওর দিকে তাকাতে হবে না। সো কানেক্ট করে ক্লোজ সবকিছু সেই করবে, শুধু যখন কোয়েরি লিখবেন তখন তার মতো করে লিখতে হবে। স্যার এখানে আমি যে সিলেক্ট স্যার ফার্স্টে স্যার স্টার দিয়েছেন সবগুলো তো রো আইতেছে স্যার, আমি যদি এখান থেকে দুইটা রো বা দুইটা কলাম স্যার আমি তাহলে নাম লিখে দেবেন, জাস্ট ওই কলামের নাম লিখে, কলামের নাম কমা দিয়ে দুইটা কলামের নাম লিখলে ওই দুইটা কলামই আসবে। স্টার বলাতে সবগুলো আসবে, আর যদি একটা চাই দুইটা চাই তাহলে নাম কমা দিয়ে লিখবে। বুঝতে পেরেছেন যে আমি এখানে নাম চাচ্ছি অ্যাডমিন, অ্যাডমিন ইমেল, এই দুইটা ভ্যালুই আসবে। আচ্ছা দিস ডিবি ওয়ার, এখানেই কন্ডিশনটা বসবে যে কার সঙ্গে মিলিয়ে ডাটা তুলে নিয়ে আসবে। আমি যে ইমেল দিব, আমি যে পাসওয়ার্ড দিব তার সাথে মিলতে হবে, আগে ইমেলের সঙ্গে মেলাবো তারপরে পাসওয়ার্ডের সাথে মেলাবো, দুইটা মিললেই কি হবে উঠে আসবে। বুঝতে পেরেছেন? ইমেল মিললেও পাসওয়ার্ড আমি ভুল দিলাম, ফেসবুকে ঢুকে গেলাম, আপনার ইমেল তো আমি জানি, হবে? হ্যাঁ আমি ইমেল জানো তেন দিয়ে পাসওয়ার্ড কোনো মতো টিপে দিলাম, যদি কারোর সাথে ম্যাচ হয়ে যায় চলে যাবে, হবে? হবে না, দুইটাই ম্যাচ করাতে হবে। বুঝতে পেরেছেন? তো এর জন্য লেখার উপায় আছে। আমার ডেটাবেজে আছে কি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এর সাথে মানে র কোয়েরিতে ইকুয়াল লিখতে হয়। এখানে দুইটা ফাংশনের প্যারামিটার, প্রথমটা হচ্ছে ডেটাবেজের ফিল্ড, দ্বিতীয়টা হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। তারপরে পরপর দুইটা হোয়াইল লিখলে অটোমেটিক সেটা কি হয়ে যায়, এন্ড হয়ে যায়। এন্ড বলা হয় যে যদি আমি দুইটা দিয়ে ম্যাচ করাতে চাই যে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, তখন দুইটা হোয়াইল পরপর লিখতে হয়, অ্যাডমিন পাসওয়ার্ড। তিনটা এন্ড কখনো হয় না, রাইট? দুইটা এন্ড হয়, পরে তার সাথে আবার আরেকটা এন্ড হয়। সো প্রথম দুইটা এন্ড করে তারপর তিনটা মানে এন্ড গেট টু ইনপুট হয় অলওয়েজ, হ্যাঁ প্রোগ্রামিং এ। আচ্ছা হোয়াইল দিলাম, কন্ডিশন ম্যাচ করানো হলো, যদি ম্যাচ করে তারপরে এখন বলা হচ্ছে যে দিস ডিবি গেট, দিস ডিবি গেট। এবার আমি ডাটা পিক করলাম, সে অ্যাকচুয়ালি রেফারেন্স পিক করেছে। আমরা যখন র প্রসেসে গিয়েছি তখনও বলেছিলাম যে রেফারেন্স পিক করে, সেই জন্য আমি এখানে লিখছি কোয়েরি রেজাল্ট। এবার আমি সরাসরি রেজাল্ট নিব, রেজাল্ট ইকুয়াল বলছি ডলার কোয়েরি রেজাল্ট রো। দুইটা ফাংশন আছে এখানে, যদি একটা রো হয় আমি জানি যে এই কোয়েরিটা কয়টা ডাটা রিটার্ন করবে, একটা না একাধিক। যদি একটা হয় তাহলে রো ফাংশন কল করবে, রো ফাংশন কল করলে এই রেজাল্টের ভেতরে ওই একটা রোই চলে আসবে। আর একটা রো মানে কি, 1D অ্যারে। আর এখানে আমরা যদি জানি যে না, আমি যখন কোনো কোয়েরি লিখবো যে একসাথে অনেক ডাটা আসবে, প্রোডাক্ট ডেটাবেজে 20টা আছে, 20টাই চলে আসবে, 20টা রো রিটার্ন হবে। আমি যদি এরকম লিখি, মনে করেন কন্ডিশন নাই, আমি এবার লিখলে কি হবে, এখানে রো হবে, আমি টিবিএল স্টার সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন, এর মানে হচ্ছে ওই টেবিলে যত ডাটা আছে সব রিটার্ন করো। আমার কয়টা রো আছে ওখানে, দুইটা, তার মানে কি তখন আমি এখানে রো না লিখে লিখবো কি রেজাল্ট ফাংশন, তাহলে দুইটা রোই চলে আসবে।
রাইট। আর যখন আমি জানি যে না এই কোয়েরি একটারই রিটার্ন করবে, তখন ওখানে লিখতে হবে কি রো ফাংশন। রেজাল্টিং ফাংশন 2D অ্যারে রিটার্ন করে, আর রো ফাংশন 1D অ্যারে রিটার্ন করে। আমাদের 1D 2D সম্পর্কে ধারণা আছে। 1D তে কয়টা রো মানে কয়টা অ্যারে একটু বলেন তো? 1D অ্যারেতে মানে কয় ধরনের অ্যারে আছে? 1D তে কয়টা অ্যারে আছে? টোটাল অ্যারে কয়টা টাইপের, কি কি? ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা, আপনি 5 জন? আপনি? হ্যাঁ, 6টা। ভেরি গুড। আপনি মনে করতে পারছেন না? 5 জন। আপনি পেছনে? অ্যারে টাইপ আছে, আমি বলেছিলাম কয়েকবার করে উল্লেখ করে দেখিয়েছিলাম। বলিউল্লাহ, আমাদের ডেটাবেস বলছি না, আমি বলছি অ্যারের কথা। ওটা তো গেল। তারপর ইন্ডেক্স একটা থাকে, আর আরেকটা ছিল কি 3টা টাইপ না, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। ওটা তো প্রাথমিক ভাবে 1D এর মধ্যে 2টা পার্ট, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। তো মূলত 3 ভাগে বলা হয়, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনে 2টা ডাইমেনশন থাকে, রো আর কলাম। সো যখন ডেটাবেজের ডাটা যাবে, একাধিক রো যাবে না, তখন সেখানে রো আছে, কলামও আছে। কলাম কি ফিক্স না? যে আমার এখানে একটু খেয়াল করেন তো, এই ডেটাবেজে যান, এটার রো কয়টা, কলাম কয়টা? 5টা। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে কি আমি যদি সব ডাটা নেই, তার মানে কি 2টা রো 5টা কলাম, এটা কি 2 ডাইমেনশনাল। আর যদি আমি একটা রো নিয়ে যাই, তখন ওটা কয়টা ডাইমেনশন হবে? রো বরাবর কোনো ডাইমেনশন হবে? শুধু কলাম বরাবর ডাইমেনশন হবে, তখন একটাই ডাইমেনশন। সেটা বোঝা যাচ্ছে? এই জন্যই ফাংশনটা রো আর কলাম ফাংশন, মানে রেজাল্ট আর রো ফাংশন। আচ্ছা, এই যে রেজাল্টটা, সেটাকে আমাকে এখন রিটার্ন করতে হবে। রিটার্ন ডলার রেজাল্ট। এই ডলারটা, এই রেজাল্টটা যখন রিটার্ন হবে, যেখান থেকে আমি কল করেছিলাম সুপার অ্যাডমিন থেকে, ফাংশন একটা কল করা হয়েছে, সরি অ্যাডমিন কন্ট্রোলার থেকে এই ফাংশনটা কল করা হয়েছে। সো সে একটা ভ্যালু রেজাল্ট রিটার্ন করলো, ওখান থেকে যা রিটার্ন করলো, রেজাল্ট রিটার্ন করলো না, আমি এখানে রেজাল্টটাই ধরলাম, রেজাল্টটা ধরলাম। এখন আমরা দেখি যে রেজাল্টের মধ্যে কি আসছে। রেজাল্ট মূলত অ্যারে রিটার্ন হয়। অ্যারে কে প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি? প্রিন্ট আন্ডারস্কোর আর। এর মধ্যে আমরা কি দিয়ে দিব? রেজাল্ট। এক্সিট থামিয়ে দিলাম। এবার আমি যদি ইমেল অ্যাড্রেস ঠিক দেই, বাট পাসওয়ার্ড ভুল দিয়েছি, ওকে, চেক করি কি আসে? ব্ল্যাঙ্ক। বুঝতে পেরেছেন? আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সঠিক দেই, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সঠিক দিয়েছি, তারপরও ব্ল্যাঙ্ক আসবে। তারপরও কি আসে? ব্ল্যাঙ্ক। কারণ কি? আমি 6টা 1 নিলাম, বাট এটা ডেটাবেজে 6টা 1 হিসেবে নেই, এনক্রিপ্টেড করা আছে, তাই কি না? সো যখন আমি ফর্ম থেকে নিব, সেটাকে আবার আমি MD5 করে এনক্রিপ্ট করে নিতে হবে আমাকে। এনক্রিপ্ট করে তারপরে যেটা এনক্রিপ্টেড ডেটা, ওইটাকে পাঠাতে হবে ফাংশনের কাছে, রাইট? ফাংশন এটাকে চেক করবে, এইবার ডাটা পাবে, কারণ এনক্রিপ্ট হয়েছে। MySQL এর MD5 আর PHP এর MD5 একই রেজাল্ট দেয়, ওকে। সো তার মানে আমি যখন 6টা 1 MySQL এ এনক্রিপ্ট করে রেখেছি, ওই 6টা 1 কে যদি আমি PHP তে MD5 করি, তাহলে সেম রেজাল্ট পাওয়া যাবে। এবার যদি চেক করি যে আমার অ্যারেতে ডাটা আসছে কিনা, যদি আমি সঠিক ভ্যালু দেই, যদি এখনো ডাটা না আসে, তার মানে আমাদের কোয়েরিতে ভুল হয়েছে। 6টা 1 দিয়েছি, এইবার অ্যারেতে ডাটা এসছে, রাইট? দেখেন অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং অ্যাক্সেস লেভেল চলে আসছে আমার হাতে। তার মানে আমার অ্যারের ভেতরে ডাটা আছে।
অ্যারেতে ডাটা আছে মানে কি ইউজার আইডি পাসওয়ার্ড কারেক্ট, আদারওয়াইজ তো অ্যারেতে ডাটা আসতো না। এক ঢিলে দুই পাখি, কারেক্ট কিনা সেটাও চেক হচ্ছে এবং কারেক্ট হলে তার ডাটাগুলো আমার হাতে চলে আসছে। কে লগ ইন করলো সেটা আমি ধরতে পারছি, তার আইডি আমার হাতে আছে, তার নাম আমার হাতে আছে, তার ইমেল অ্যাড্রেস আমার হাতে আছে, তার লেভেল আমার হাতে আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো কোয়েরিটা লেখার মূল কারণ। এবার আমি আমার ডিসিশনটা নেওয়া খুব সহজ হয়ে গেছে যে ইফ রেজাল্ট, যদি রেজাল্টে ভ্যালু থাকে তাহলে সে সুপার অ্যাডমিনে চলে যাবে। ক্লিয়ার? এলস রিডিরেক্ট করবে কোথায়? রিডিরেক্ট করবে অ্যাডমিন কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন কি আমার লগইন পেজটা দিয়ে দিচ্ছে, রাইট? সো অ্যাডমিনে গেলেই তো আমার লগইন পেজটা চলে আসবে, মানে লগইন থেকে আসলাম, আমি আবার লগইনেই ফেরত গেলাম, কারণ কি আমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুল। ওকে, এবার চেক করে দেখি। আমি ইমেল অ্যাড্রেস ভুল দিয়েছি, পাসওয়ার্ড সঠিক দিয়েছি, লগইন সেখানেই ফেরত আসে। বুঝতে পেরেছেন? সেখানে মেসেজ দেওয়াটা জরুরি, রাইট? মেসেজ না দিলে বলবে সফটওয়্যারের সমস্যা, যদিও আমি নিজেই ভুল করেছি। এবার আসি কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন, ড্যাশবোর্ডে চলে আসবে। এবার আর সরাসরি প্রেস করলে ড্যাশবোর্ডে আসবে না, গতদিন যেরকম সরাসরি প্রেস করলে ড্যাশবোর্ডে আসছিল, কারণ ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে কোনো ডাটা ডেটাবেজে নেই। এটাও যখন আমি হিট করছি সেটাকেও ডেটাবেজে চেক করা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ইমেল অ্যাড্রেস, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড বলে কিছু আছে কিনা। বুঝতে পেরেছেন? যদি থাকতো তাহলে লগইন হয়ে যেত, আর যেহেতু নেই এখন আর লগইন হবে না। বুঝতে পেরেছেন না? গুড। তো করতে পারা যাবে? করতে পারা যাবে। ঠিক আছে, আমি 5 মিনিট পর কিভাবে মেসেজ দিতে হয় সেটা শেখাচ্ছি। জিনিস একটু শিখবো, একটু ব্রেনকে রেস্ট দিয়ে দিলাম। যেটা দরকার আর কি, যে আমি তো ভুল করেছি সেটাকে আমাকে জানিয়ে দিতে হবে, আমাকে ফেরত আনা হলো কেন, তোমার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুল, রাইট? সো এ ধরনের একটা মেসেজ নিয়ে আমি অ্যাডমিন পেজে শো করাবো। এটা করার জন্য সেশন ক্লাসের হেল্প নিব। একটা অ্যারে আমি ডিক্লেয়ার করে রাখি। পিএসপি তে সেশন নামে একটা গ্লোবাল অ্যারে আছে, $_session এভাবে লিখতে হয়, $_session। এটা গ্লোবাল বলা হয়, গ্লোবাল অ্যারে, এটা অটো ডিক্লেয়ার্ড, এখানে শুধু ডাটা রাখতে হয়। বাট ফ্রেমওয়ার্কে এভাবে ডাটা না রেখে ফাংশনের মাধ্যমে ডাটা রাখা হয়। সেশন ক্লাসের ফাংশন আছে সেট ইউজার ডেটা আর আনসেট ইউজার ডেটা। সেট করার জন্য সেট ইউজার ডেটা, ডাটাটা পিক করার জন্য শুধু ইউজার ডেটা ফাংশন, আর ডাটাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আনসেট ইউজার ডেটা ফাংশন ইউজ করা হয়ে থাকে। এটা কোথায় আছে? অটোলোডে আমরা সেশন নামে একটা লাইব্রেরি নিয়েছিলাম, মনে আছে? তার ভেতরে এই তিনটা ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট বানানোর জন্য। আমি সেশন মানে কি? ব্রাউজারের মেমোরি। আমি যদি ব্রাউজারের মেমোরিতে ডাটা রাখি যে কোনো জায়গা থেকে পাবো, এটা তো আর ডেটাবেস না যে আমাকে চেক করে এমন তেমন করে নিতে হবে। তার মানে কি আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পিক করতে পারি, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বলা হতো যে আপনি ফেসবুকের হোম পেজে গিয়েছেন, আপনি প্রোফাইলে যান, আবার ইউজার আইডি পাসওয়ার্ড দেন, তাহলে কি আপনি বিরক্ত হতেন না? আপনি কমেন্টস করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দেন, লাইক করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দেন, হতো? কে কমেন্টস করছে এটা কি ধরে রাখতে হয়েছে না? আপনি লাইক করলে সরাসরি দেখায় না যে ইউ, আপনি কমেন্টস করলে আপনার নাম দিয়ে দেখায় না যে কমেন্টস করেছে। তো আমাকে না চিনতে পারলে সে কিভাবে বুঝবে? আমার কাছ থেকে তো সে ডেটাবেস থেকে তো ডাটা তুলে আনার জন্য তো আমার কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে।
এটা কেন নিতে হচ্ছে না, একবার নিলেই হচ্ছে কেন? কারণ ওইটা সে নিয়ে এসে ব্রাউজারের মেমোরিতে সেট করে রেখেছে, সেশনে সেট করে রেখেছে, আমাদেরও ওই কাজটা করে দিতে। আমি সেশনে সেট করার জন্য একটা অ্যারে নিয়েছি এস ডাটা, এটা যে কোনো নাম হতে পারে, ওই এস ডাটা অ্যারের একটা ইন্ডেক্স এক্সেপশনের মধ্যে একটা ভ্যালু রেখে দিচ্ছি, ইউজার আইডি অর পাসওয়ার্ড। এবার এই অ্যারেটাকে আমরা সেট করে দিচ্ছি সেশনে, দিস সেশন সেট user data $s, এটা আমি সেশনে সেট করে দিই। এবার রিডিরেক্ট হয়ে গেছে, আমি যে কোনো জায়গা থেকে ভ্যালু পিক করতে পারবো। কোথা থেকে ভ্যালু পিক করবো? অ্যাডমিন লগইন থেকে। অ্যাডমিন লগইনের উপরে কোনো একটা ডিবে বা এই জায়গাতেই এই যে h2 এর নিচে h3 নিয়ে নিচ্ছে, এবং এটা যখন দেখাবে তখন কালার দেখাবে, স্টাইল কালার আমি রেড দিলাম। এবার এর ভেতরে পিএসপি সিনট্যাক্স লিখছে, প্রথমে এক্সেপশনটাকে নিয়ে নিব। ভুল কোনো কিছুকে বলা হয় এক্সেপশন, কারেক্ট কোনো কিছুকে বলা হয় মেসেজ, আর কোনো কিছু দেওয়ার পর আপনাকে ইনফর্ম করা হচ্ছে এটাকে বলা হয় নোটিফিকেশন। ইমেল দিলাম, এটাকে নোটিফিকেশন বলে। ইমেল অলরেডি সেন্ড টু ইয়োর ইমেল, এটাকে বলা হয় নোটিফিকেশন। সেভ করলাম, সেভ ডেটা সাকসেসফুলি, এটা হচ্ছে মেসেজ। আপনাকে বলছে যে এই জায়গায় আপনি ভুল করেছেন, এটাকে বলা হচ্ছে কি এক্সেপশন। প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটাকে বলা হচ্ছে কি এক্সেপশন। সো আমি কোথায় রেখেছিলাম? দিস সেশন। রিড করার জন্য লিখতে হয় কি ইউজার ডেটা, সেট করার জন্য সেট ইউজার ডেটা, রিড করার জন্য শুধু কি ইউজার ডেটা। এখন কথা হচ্ছে যে যখন আমি সেট করছি তখন কি একটা ডেটাই সেট করতে পারবো না, একের অধিক, যেহেতু অ্যারেতে তো হাজারো ডেটা রাখা যায়। হাজারো বলতে বোঝায় একটা তো রাখা যায়, একের অধিকও রাখা যায়, মানে একসাথে 10টা ভ্যালু আপনি সেট করে রেখে দিতে পারেন এবং প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন? আমি এখন আপাতত একটাই রেখেছি, তো কি নামে রেখেছি? এক্সেপশন নামে। তাহলে ওই ভ্যালুটা এই ভেরিয়েবলে চলে আসবে। এবার আমি ইফ বলছি $exception, যদি এখানে ভ্যালু থাকে তাহলে ওটা ইকো হয়ে যাবে কি $exception। তারপরে আমি বলছি দিস সেশন আনসেট ইউজার ডেটা, ইন্ডেক্সটার নাম হচ্ছে দিস সেশন আনসেট। লোড দেই, কোনো এরর আসে কিনা দেখি, কোনো এরর নেই। ওকে, এবার আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি ভুল দেই, অ্যাটেম্প করি ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড, পেজ লোড দেই, ওই মেসেজটা কিন্তু চলে যাবে, কারণ কি আনসেট করে দেওয়া হয়েছে না, দেখানোর পরপরই কি আনসেট হয়ে গেছে। এবার যদি আমি কারেক্ট মেসেজ দেই, চলে যাব কোথায়? ওই জায়গায় আমাদের যখন লগ ইনে ঢুকবো তখন এই জায়গায় আমি নাম দেখাবো, কে লগ ইন করলো, তার আইডিটা রেখে দিব যাতে আমি তাকে বারবার চিনতে পারি কে কাজটা করছে। সেশনে এই ডাটাগুলো রেখে দিতে হবে। তো দেন তখন সেভাবে চেক করতে হবে, আমাদের কোয়েরিটা ওভাবে লিখতে হবে। যদি ইমেল অ্যাড্রেস ঠিক থাকে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ঠিক থাকে, দুইটা কোয়েরি লিখতে হয় সেখানে, একটা ইমেলে পাঠায়, একটা পাসওয়ার্ডে পাঠায়। না, একটা দিয়েই হবে, একটা দিয়ে আমি চেক করে বলতে পারবো যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে, পাসওয়ার্ড ভুল। বুঝতে পারছেন? এটা দেওয়া সম্ভব।
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।